আলোচনার বিষয় ছিল ভেক্টরের যোগফল। ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা দেখেছি এ এবং বি এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর যোগফল। তাদের যদি আমরা আর দিয়ে প্রকাশ করি তাহলে আর ইকুয়ালস টু এ প্লাস বি। উইথ ভেক্টর নোটেশন আমরা এভাবে লিখতে পারবো, কিন্তু ভেক্টর নোটেশন ছাড়া শুধুমাত্র আর ইকুয়ালস টু এ প্লাস বি এটা সবসময় লেখা যায় না, হতেও পারে আবার নাও হতে পারে। আর এর মান আমরা পাই √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। থিটা এর উপরে নির্ভর করে, অর্থাৎ দুটো ভেক্টরের লব্ধির মান তাদের মধ্যবর্তী কোণের উপরে নির্ভর করে সর্বোচ্চ মান a প্লাস বি থেকে সর্বনিম্ন মান a মাইনাস বি এর মধ্যবর্তী হতে পারে। এটাই ভেক্টর যোগের বৈশিষ্ট্য, এটা আমরা আগের ক্লাসে দেখেছি। যে কোনো দুটো ভেক্টরের যোগ করার সময়, যেমন আমরা যদি উদাহরণ হিসেবে এভাবে নিই, এটা পি এবং এটা কিউ ভেক্টর, যোগ করার সময় ওই দুটো ভেক্টরকে একই বিন্দু থেকে ক্রিয়াশীল এভাবে ধরে নেওয়া যেতে পারে। অর্থাৎ কিউ ভেক্টর যেটা এরকমভাবে ছিল, ওর সঙ্গে সমান মানের একই রেখার ওপরে আমরা যদি একটা বিন্দু থেকে ক্রিয়াশীল এভাবে একটা ভেক্টর আঁকি, তাহলে এই ভেক্টর এবং এই ভেক্টরটা সমান হবে। এবার এই দুটো ভেক্টরের লব্ধি করার সময় সামান্তরিক আঁকার নিয়ম অনুযায়ী এইটা দুটো সামান্তরিকের বাহু ধরে নিয়ে আমরা সামান্তরিক আঁকলাম এবং এদের ছেদবিন্দুর মধ্যে দিয়ে কর্ণ যেটা, সেটাই হবে গিয়ে এদের লব্ধি, অর্থাৎ আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। দুটো ভেক্টরের যোগফল করার ক্ষেত্রে আমরা সামান্তরিক একে যোগফল বের করি। দুটো ভেক্টরের বিয়োগ করার সময়, অর্থাৎ যখন আর ইকুয়ালস টু এ মাইনাস বি, তখন আমরা একই রকমভাবে ভেক্টর যোগের ধারণাটাকে প্রয়োগ করি। কিভাবে? সেটা এ প্লাস মাইনাস বি। এই মাইনাস বি হলো বি এর বিপরীত ভেক্টর। যদি আমরা এইভাবে ধরে নিই, এটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর, তাহলে বিপরীত ভেক্টর কাকে বলে? যার মান সমান এবং অভিমুখ বিপরীত। এই দিকের যে ভেক্টরটা সেটা হবে গিয়ে মাইনাস বি ভেক্টর। এবার আমরা এ ভেক্টর এবং এই মাইনাস বি ভেক্টরের লব্ধি বের করব। এটাকে সামান্তরিক ধরে নিলাম। সামান্তরিক সূত্র অনুযায়ী এখানে এই যে রেজাল্টেন্ট আর ড্যাশ উড বি এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি, অর্থাৎ এটাই এ মাইনাস বি। অর্থাৎ দুটো ভেক্টরের বিয়োগফল নির্ণয়ের সময় আমরা ভেক্টর দুটোর যোগের ধারণাকে প্রয়োগ করতে পারি। দুটো ভেক্টরের বিয়োগের ধারণা প্রয়োগ করা হয় আপেক্ষিক বেগের ক্ষেত্রে। আমি ধরলাম দুটো বস্তু এ এবং বি, এদের বেগ ভি এ এবং ভি বি। তাহলে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ যখন বের করা হবে, সেটা ভি বি থেকে ভি এর বেগটাকে বিয়োগ করতে হবে। মানে দুটো বাস পাশাপাশি যাচ্ছে, এ একটা বাস, তার গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা, একই দিকে একই সরলরেখা বরাবর বি বাসটা যাচ্ছে, তার গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এ বাসের সাপেক্ষে বি বাসের আপেক্ষিক গতিবেগ হবে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে এ বাসে বসে থাকা কোনো যাত্রী বি বাসের স্পিডটাকে যখন মাপবে, তখন সে বলবে বি এর স্পিড হবে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করা হবে তার বেগটাকেই বিয়োগ করা হবে। এবার ভেক্টর আকারে আমরা যদি এইভাবে দেখাই, ভি এ এদিকে এবং ভি বি এই দিকে একই সরলরেখার উপরে নেই, এখন এদের মধ্যেকার কোণ এই অভিমুখে থিটা। তাহলে আপেক্ষিক বেগ এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বের করতে চাইলে ভি বি মাইনাস ভি এ করতে হচ্ছে, অর্থাৎ ভি বি এর সঙ্গে ভি এ এর বিপরীত বেগটাকে যোগ করতে হচ্ছে। এইটা ছিল ভি এ, তাহলে ভি এর বিপরীত বেগ কোনটা হবে? সেটা হবে এটা মাইনাস ভি এ, এটা। তাহলে ভি বি এর সঙ্গে মাইনাস ভি এটা যোগ করব। কীভাবে করব? এটা এবং এটা এই সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু ধরে নিয়ে এই দুই বাহুর ছেদবিন্দুর মধ্যে দিয়ে অঙ্কিত কর্ণ, সেটাই হবে গিয়ে এদের লব্ধি, অর্থাৎ আর ইকুয়ালস টু ভি বি প্লাস মাইনাস ভি এ ইকুয়ালস টু ভি বি মাইনাস ভি এ। অর্থাৎ এটাই এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। এক্ষেত্রে মনে রাখতে হবে এদের মধ্যেকার কোণ কিন্তু এখন হয়ে গেছে 180 ডিগ্রি মাইনাস থিটা। আপেক্ষিক বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বিশেষ দুটো উদাহরণ এখানে দেখব, বিশেষত একটার সাপেক্ষে অন্য কোনো বস্তুর, গতিশীল বস্তুর আপেক্ষিক বেগ, এবং এই উদাহরণের আরেকটা প্রয়োগ দেখব নদীতে নৌকার গতি। ধরে নিলাম দুটো বস্তু ইউ এবং 2u বেগে
পরস্পর 60 ডিগ্রি কোণে গতিশীল। এই 2u এর সাপেক্ষে u এর আপেক্ষিক গতিবেগ বের করতে বলছে। 2u এর সাপেক্ষে, যার সাপেক্ষে বলা হবে তার বিপরীত বেগটা নিতে হবে। অর্থাৎ 2u এর সাপেক্ষে u এর আপেক্ষিক বেগ নির্ণয়ের সময় এই যে 2u এর বিপরীত বেগ নিলাম, তার সঙ্গে u এর লব্ধি করা হবে। দেখো সামান্তরিক আঁকি। অর্থাৎ এটাই হবে ওই 2u এর সাপেক্ষে u এর আপেক্ষিক বেগ। তাহলে ওর মান কত হবে? আমরা দুটো ভেক্টরের লব্ধির সূত্র জানি, r ইকুয়ালস টু রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এখন এদের মধ্যেকার কোণ কত? এখন এদের মধ্যেকার কোণ 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এটা মান বসাবো। cos 120 ডিগ্রি ইকুয়ালস টু মাইনাস হাফ। দেখো এটা 3u স্কোয়ার হয়ে যাবে, তাহলে √3u। অর্থাৎ 2u এর সাপেক্ষে u এর আপেক্ষিক বেগের মান √3u। কিন্তু আপেক্ষিক বেগ এটা ভেক্টর রাশি, তাহলে এর অভিমুখও থাকবে। এর অভিমুখ কত হবে সেটা বের করা হয় এই u এর সঙ্গে। আমরা যদি ধরে নিই u এর সঙ্গে আপেক্ষিক বেগ ফাই কোণ করেছে, তাহলে সূত্র অনুযায়ী ট্যান ফাই, যার সঙ্গে কোণ করবে সেটা আলাদা বসছে u, অন্যটা 2u সাইন থিটা, নিচে বসবে 2u কস থিটা। এখানে থিটাটাই 120 ডিগ্রি। তাহলে দেখো এখানে মান বসাই, 2u সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই u প্লাস 2u কস 120 ডিগ্রি। এই 2u cos 120 ডিগ্রি ইকুয়ালস টু মাইনাস হাফ, u মাইনাস u ইকুয়ালস টু 0, ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে গিয়ে tan 90 ডিগ্রি, অর্থাৎ ফাই ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আপেক্ষিক বেগের অভিমুখ বলবো u এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে। আপেক্ষিক বেগের মান কত? √3u। কি বের করলাম? 2u এর সাপেক্ষে u এর আপেক্ষিক বেগ, এটা বের করলাম। যদি আমরা উল্টোটা করতাম, u এর সাপেক্ষে 2u এর আপেক্ষিক বেগ বের করতাম, তাহলে কি হতো? যখন u এর সাপেক্ষে 2u এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে বলা হবে, তখন u এর এই যে বিপরীত বেগটা নিলাম, এর সঙ্গে 2u এর লব্ধি করব। তাহলে এটা এখন লব্ধির মান হবে রুট ওভার অফ u স্কোয়ার প্লাস 2u স্কোয়ার প্লাস 2 ইন্টু u ইন্টু 2u ইন্টু কস। এখন দেখো এটাও 120 ডিগ্রি। এখানে এর মান বসানো হচ্ছে, এটাকে মাইনাস ইউ ভেক্টর বলছি বটে। মান ইউ, অভিমুখের জন্য মান, ইউ মানটাই বসানো হচ্ছে, তো এর মানটা একই থাকছে √3u। অর্থাৎ ইউ এর সাপেক্ষে 2u এর আপেক্ষিক বেগের মান 2u এর সাপেক্ষে ইউ এর আপেক্ষিক বেগের মানের একই, কিন্তু অভিমুখটা যখন হিসেব করব এই কোণটা ধরলাম 2u এর সঙ্গে কতটা কোণ করেছে, ধরো আলফা, তাহলে ট্যান আলফা 2u এর সঙ্গে কোণ করেছে, তাই এটাকে আলাদা বসালাম। উপরে হবে ইউ সাইন থিটা কস থিটা। তাহলে দেখো this equals to 1 by √3 equals to tan 30, অর্থাৎ আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি। অর্থাৎ 2u এর সঙ্গে 30 ডিগ্রি কোণ করে থাকবে। এখানে একটা বিষয় লক্ষ্য করা, যখন দুটো ভেক্টরের লব্ধি করা হবে a এবং b, যদি দুটো ভেক্টরের মান সমান হয় তাহলে ওদের লব্ধি ভেক্টরটা এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। যদি দুটো ভেক্টরের মান অসমান হয়, সমান না হয়, তাহলে যে ভেক্টরটার মান তুলনামূলকভাবে বেশি, লব্ধি ভেক্টরটা সেই দিকে থাকবে অপেক্ষাকৃতভাবে। আপেক্ষিক বেগের একটা বাস্তব উদাহরণের গাণিতিক প্রয়োগ আমরা দেখি, বৃষ্টিপাতের আপেক্ষিক বেগ। কোনো একটা জায়গায় বৃষ্টিপাত হচ্ছে সোজা উল্লম্বভাবে ওপর থেকে নিচের দিকে। একজন গতিশীল আরোহী, সাইকেল আরোহী হতে পারে বা গাড়ির ড্রাইভার হতে পারে, সে ভি বেগে অনুভূমিক দিকে যাচ্ছে। তাহলে আমরা, এরা আমাদের নিজেদের ব্যক্তিগত অনুভূতি আছে, অভিজ্ঞতা আছে আমাদের,
সাইকেলে চালিয়ে যখন যাই, যত স্পিড বাড়াই তখন বৃষ্টিটা যেন সামনের দিক থেকে ঝুঁকে আসে বলে মনে হয়। এই আরোহী ভি বেগে অনুভূমিক দিকে যাচ্ছে, তাহলে এই আরোহীর সাপেক্ষে বৃষ্টিপাতের আপেক্ষিক বেগ কত হবে? আপেক্ষিক বেগ বের করতে গেলে আমাদের একটা বিন্দু থেকে ক্রিয়াশীল হিসেবে এই দুটো ভেক্টরকে আমরা আঁকবো। দুটো ভেক্টর কি কি? এক হচ্ছে বৃষ্টিপাতের বেগ, ওপর থেকে নিচে হচ্ছিল, আমরা এই বিন্দু থেকে নিচের দিকে করলাম, এটা ইউ, এবং এই আরোহীর বেগ ভি এদিকে, এটা। এবার দেখো, যখন গাড়ির আরোহীর সাপেক্ষে বৃষ্টিপাতের আপেক্ষিক বেগ নির্ণয় করতে বলা হবে এর সাপেক্ষে, তাই এর বিপরীত বেগটা নিতে হবে। এদিকে হলো মাইনাস বি, আর এটা ইউ। তাহলে গাড়ির আরোহীর সাপেক্ষে বৃষ্টিপাতের আপেক্ষিক বেগ নির্ণয় করতে হলে গাড়ির আরোহীর বিপরীত বেগ নিলাম, তার সঙ্গে বৃষ্টিপাতের বেগের লব্ধি করলাম। সামান্তরিক সূত্র অনুযায়ী, যে সামান্তরিক ক্ষেত্রে সেটা আয়তক্ষেত্র, বা যদি সমান মানের হয় তাহলে বর্গক্ষেত্র হবে। এইটাই গাড়ির আরোহীর সাপেক্ষে বৃষ্টিপাতের আপেক্ষিক বেগের মান। যেহেতু এক্ষেত্রে বৃষ্টিপাত উল্লম্বভাবে হচ্ছে বলা হচ্ছে এবং গাড়ি অনুভূমিক পথে যাচ্ছে, তাই এদের মধ্যেকার কোণ 90 ডিগ্রি। তাই লব্ধি ভেক্টরের মান হবে আর ইকুয়ালস টু রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এবং ওই বৃষ্টিপাত উল্লম্ব দিকের সঙ্গে কতটা কোণে হচ্ছে, যদি এইটা ধরে নিই ট্যান ফাই, দেখো এটা ভি হলে এটা ভি হবে, ট্যান ফাই ইকুয়ালস টু ভি বাই ইউ। এই ফাই থেকে আমরা বলতে পারবো এই বৃষ্টিপাত উল্লম্ব দিকের সঙ্গে ওই কোণে হচ্ছে। ভি এর মান যত বাড়বে ফাই এর মানও বাড়তে থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত তখন আরও বেশি তির্যকভাবে এসে পড়বে। এই সূত্র অনুযায়ী আমরা কোনো একটা নির্দিষ্ট গতির গাড়ির আরোহীর সাপেক্ষে বৃষ্টিপাতের আপেক্ষিক বেগ নির্ণয় করতে পারি। আপেক্ষিক বেগের আরেকটা গাণিতিক প্রয়োগ আমরা দেখি নদী অতিক্রম করার ক্ষেত্রে। নদীতে যদি স্রোতের গতিবেগ না থাকে, অর্থাৎ নদীর জল যদি স্থির হয়, সেক্ষেত্রে কোনো নৌকা থেকে নদী অতিক্রম করার ক্ষেত্রে সরাসরি নদী অতিক্রম করতে চাইলে নৌকা আড়াআড়িভাবে যাবে, এবং নৌকার বেগ যদি ভি হয়, সেক্ষেত্রে নদী অতিক্রম করার জন্য প্রয়োজনীয় সময় সেটা হবে গিয়ে নদীর প্রস্থ ডিভাইডেড বাই নৌকার বেগ ডি বাই ভি। কিন্তু যদি নদীতে স্রোত থাকে, তাহলে স্রোতের বেগের প্রভাবে নৌকা আড়াআড়িভাবে চালালেও নৌকা কিন্তু আড়াআড়িভাবে বিপরীত বিন্দুতে পৌঁছবে না, সে তখন চলে যাবে তার পাশের কোনো একটা বিন্দুতে। তাই যদি ঠিক কোনো একটা বিন্দু থেকে কোনো নির্দিষ্ট অবস্থানের বিপরীত বিন্দুতে পৌঁছতে হয় আড়াআড়িভাবে নদী অতিক্রম করার ক্ষেত্রে, নৌকাকে কিন্তু তখন আর এভাবে চালালে হবে না, তখন স্রোতের গতিবেগের বিপরীত দিকে একটা কোণ করে চালনা করতে হয়। যদি ধরে নিই এরকমভাবে স্রোতের বেগ ইউ এবং নৌকার বেগ ভি, ঠিক আড়াআড়িভাবে বিপরীত বিন্দুতে পৌঁছানোর জন্য স্রোতের বিপরীত দিকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে নৌকা চালনা করতে হবে। তার কার্যনীতিটা কী হবে? এই নৌকার বেগের একটা উপাংশ ভি কস থিটা উপাংশ, সেটা এই স্রোতের বেগকে প্রশমিত করবে, এবং এই ভি সাইন থিটা উপাংশ, এটার জন্য ওই নৌকা নদী অতিক্রম করবে। তাহলে সেক্ষেত্রে নদী অতিক্রম করতে সময় লাগবে কত? ডি বাই ভি সাইন থিটা, আর ভি কস থিটা ইকুয়ালস টু ইউ। তাহলে দেখো এখান থেকে আমরা কস থিটা এর ভ্যালু যদি বের করে নিয়ে সাইন থিটা এর মানটা বসিয়ে দিই, সাইন থিটা এর মান হচ্ছে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ভি, এখানে সেই মানটা বসিয়ে দিই। তাহলে প্রয়োজনীয় সময় হচ্ছে ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। যখন নদীতে স্রোত আছে, স্রোতের বেগ ইউ এবং নৌকার বেগ ভি, তখন নদীকে আড়াআড়িভাবে অতিক্রম করতে চাইলে, অর্থাৎ নদীর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছতে চাইলে নৌকাকে স্রোতের বিপরীতে নদীর অনুভূমিক তীরের সঙ্গে কিছুটা কোণ করে চালনা করতে হয়। সেই কোণটা যদি থিটা হয়, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনীয় সময় টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন থিটা, যেখানে ভি নৌকার বেগ। যদি নৌকাকে আড়াআড়িভাবে চালনা করা হয়, সেক্ষেত্রে কিন্তু স্রোতের বেগের প্রভাবে নৌকা ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছবে না, সে স্রোতের বেগের প্রভাবে ভেসে পাশের দিকে স্রোতের গতিবেগের অভিমুখের দিকে ভেসে গিয়ে অন্য একটা কোনো বিন্দুতে পৌঁছবে। এই যে টাইম, এই টাইম সবচেয়ে কম কখন হবে? অর্থাৎ নদী অতিক্রম করার ক্ষেত্রে ন্যূনতম সময়ের সময়, সেক্ষেত্রে এই থিটা এর মান কত হবে? টি মিনিমাম হবে যদি থিটাটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ নৌকা যদি আড়াআড়িভাবে চালনা করা হয়।
নৌকা আড়াআড়িভাবে চালনা করা হলে, স্রোতের বেগের সঙ্গে লম্বভাবে চালনা করা হলে নৌকা ন্যূনতম সময়ে নদী অতিক্রম করবে, কিন্তু নৌকো ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছবে না, সে তখন এরকম পাশের বিন্দুতে পৌঁছবে। এটা আমরা জ্যামিতি দিয়ে বের করে নিতে পারি যে যদি নদী অতিক্রম করতে এই মিনিমাম সময় মিনিমাম টিএম এটা ভেবে নিই, তাহলে ওই সময়ে নৌকাটা পাশের দিকে কতটা সরে যাবে, স্রোতের বেগের প্রভাবে সরে আসবে ইউ ইন্টু টিএম, এই দূরত্ব, এটা ডি। তাহলে এই অতিভুজ, অর্থাৎ এক্ষেত্রে নৌকাকে কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, যদিও নৌকার বেগ স্রোতের বেগের প্রভাবে বেড়ে যাবে। সেই লব্ধি বেগ নিয়ে নদী অতিক্রম করছে বলে নদী অতিক্রম করার জন্যে প্রয়োজনীয় সময়টা ন্যূনতম হয়। সেই ন্যূনতম সময়ের মান কত, ডি বাই বি। কখন হচ্ছে ওটা, হচ্ছে যখন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, অর্থাৎ নদী স্রোতের সঙ্গে লম্বভাবে নৌকাকে চালনা করা হচ্ছে, তখন ন্যূনতম সময়ে নদী অতিক্রম করা যাচ্ছে। ন্যূনতম পথে যদি নদী অতিক্রম করতে হয়, অর্থাৎ নৌকো যদি এখান থেকে এখানেই পৌঁছতে চাই, তাহলে নৌকোকে চালনা করতে হবে স্রোতের বেগের বিপরীত দিকের সঙ্গে কিছুটা কোণ করে, এভাবে চালনা করতে হবে। সেইভাবে চালনা করা হলে নৌকো পৌঁছবে ঠিক বিপরীত বিন্দুতে। কিন্তু এইভাবে যখন চালনা করা হচ্ছে আড়াআড়িভাবে, তখন নৌকো পৌঁছচ্ছে তার বিপরীত বিন্দু থেকে পাশের দিকে সরে যাচ্ছে। এটা মাথায় রাখতে হবে। ন্যূনতম সময়ে নদী অতিক্রম করতে হলে নৌকাকে স্রোতের বেগের সঙ্গে লম্বভাবে চালনা করতে হয়, সেক্ষেত্রে প্রয়োজনীয় সময় এটা। যদি ন্যূনতম পথে নদী অতিক্রম করতে চাই, অর্থাৎ নৌকো পৌঁছবে এখানে, তখন স্রোতের বিপরীত দিকের সঙ্গে থিটা কোণ করে নৌকো চালনা করতে হবে, সেক্ষেত্রে প্রয়োজনীয় সময় হবে ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, যেখানে ভি নৌকার বেগ, ইউ স্রোতের বেগ, সেটা আমরা এই কন্ডিশন থেকে পাব। এবার আমরা আসি স্থানাঙ্কের সাহায্যে কোনো ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়। এটা দ্বিমাত্রিক কার্টেসিয়ান নির্দেশতন্ত্রে পরস্পর লম্ব দুটো অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে নেওয়া হয়। কোনো বিন্দুর স্থানাঙ্ক আমি ধরলাম এক্স ওয়াই, ও এক্স, এটাকে ও পি বলি। এই পি বিন্দুর পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। পি বিন্দুতে আমরা গেলাম কীভাবে, এক্স অক্ষ বরাবর এই ও এম এক্স দূরত্ব দিয়েছি এবং ওয়াই অক্ষের সমান্তরালে এমপি এই দূরত্ব দিয়েছি, তাহলেই আমরা এই পি বিন্দুতে পৌঁছবো। ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করার সময় আমরা যদি এইভাবে ধরে নিই, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, তাহলে ও এম এই ভেক্টরটা হবে ওর মান এবং ওই অভিমুখে একক ভেক্টর। ঠিক তেমনি এমপি এই ভেক্টরটা হবে ওই ভেক্টরের মান, অর্থাৎ ওই রেখার দৈর্ঘ্য ওয়াই এবং ওই অভিমুখে একক ভেক্টর। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে যে ধরে নেওয়া হচ্ছে। এবার ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু বিপরীত ক্রমে গৃহীত এই তৃতীয় বাহুর সঙ্গে এইভাবে সম্পর্ক যুক্ত। দুটো বাহুর লব্ধি তৃতীয় বাহুর সঙ্গে সমান, অর্থাৎ ও পি সেটা সমান লেখা যাবে এক্স আই প্লাস ওয়াই জে। এই ও পি, পি বিন্দুর পজিশন ভেক্টর। আমরা যদি এটাকে আর দিয়ে প্রকাশ করি, তাহলে আর ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে। এবার আর ভেক্টরের মান কত হবে, এটা আমরা জ্যামিতিকভাবে পেতে পারি। এটাকে আর শুধু এভাবেও লেখা, এটা অতিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ দুটো ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে কোনো বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি এবং সেই অবস্থান ভেক্টরের মান আমরা পাই এভাবে। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি এক্স ওয়াই জেড এভাবে লিখি, তাহলে ওই পি বিন্দুর অবস্থান ভেক্টর আরকে আমরা এভাবে লিখতে পারব। সেক্ষেত্রে আর এর মান এভাবে লেখা যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এর কোনো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে মূল বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা বের করে নিতে পারবো। এর সঙ্গে সঙ্গে একটা বিষয় জানতে চাওয়া হয় যে ওই ভেক্টর এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বা জেড অক্ষের সঙ্গে কতটা কোণ করে। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে দেখি আমরা, যদি এই আর ভেক্টর এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে, তাহলে দেখো কস আলফা, কস আলফা এটা সমান হচ্ছে কি এক্স বাই আর, ভূমি বাই অতিভুজ। ঠিক তেমনি যদি এটা ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে, তাহলে কস বিটা ইকুয়ালস টু ওয়াই বাই আর। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের ক্ষেত্রেও তাই,
ওপি ভেক্টর যদি এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ করে, তাহলে কস আলফা ইজ ইকুয়ালস টু এক্স বাই আর, কস বিটা ইকুয়ালস টু ওয়াই বাই আর এবং কস গামা দিস ইকুয়ালস টু জেড বাই আর। এই কস আলফা, কস বিটা এবং কস গামাকে ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন বলা হয়। এটা থেকে আমরা এক্স অক্ষের সঙ্গে ওই ভেক্টর কতটা কোণ করেছে সেটা বের করে নিতে পারি। আলফা ইকুয়ালস টু কস ইনভার্স এক্স বাই আর। ওয়াই অক্ষের সঙ্গে কোণ করেছে বিটা, বিটা ইকুয়ালস টু কস ইনভার্স ওয়াই বাই আর। জেড অক্ষের সঙ্গে কোণ গামা ইকুয়ালস টু কস ইনভার্স জেড বাই আর। এবার একটা গাণিতিক উদাহরণ নিই। এ এবং বি দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এ এর স্থানাঙ্ক 3, 1, 2, বি এর 5, 2, 1। এ বি ভেক্টরটা প্রকাশ করতে বলা হয়েছে। আমরা মূল বিন্দু ও এর সাপেক্ষে ও এ ভেক্টরটা প্রথমে বের করি। মূল বিন্দু এর সাপেক্ষে ও এ ভেক্টরটা হবে 3i, কারণ এটা এক্স কোঅর্ডিনেট, তাই এক্স আই ক্যাপ প্লাস 1 ইন্টু জে ক্যাপ প্লাস এই যে জেড ইন্টু কে ক্যাপ অর্থাৎ 2k। এটাই ও এ ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি, সেটা হবে গিয়ে 5i প্লাস 2j প্লাস কে ক্যাপ। এবার দেখো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী ও এ প্লাস এ বি দিস ইকুয়ালস টু ও বি, অর্থাৎ এ বি এটা সমান হচ্ছে কি ও বি মাইনাস ও এ। ও বি মাইনাস ও এ, 5i প্লাস 2j প্লাস কে মাইনাস 3i প্লাস জে প্লাস 2। এটাকে আমরা সাধারণ বীজগাণিতিক চলরাশির বিয়োগের মতো ভাবতে পারি। যেমন 5i প্লাস 2j প্লাস কে, এটা থেকে 3i প্লাস জে প্লাস 2k বিয়োগ করা হচ্ছে। এভাবে আই এর সঙ্গে আই এর সহগ বিয়োগ হবে, এটা হবে গিয়ে 2i। জে এর সঙ্গে জে এর সহগ বিয়োগ হবে প্লাস জে মাইনাস কে, অর্থাৎ এ বি ভেক্টর হলো 2i প্লাস জে মাইনাস কে। এবার এ বি রেখার দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ এ বি ভেক্টরের মান কত হবে সেটা যদি বের করতে বলা হয়, আমরা বের করতে পারবো এ বি এর মান হবে রুট ওভার, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার দিস ইকুয়ালস টু √6 ইউনিট। যদি জানতে চাওয়া হয় যে এ বি এর অভিমুখে একক ভেক্টর কী হবে, এ বি এর অভিমুখে একক ভেক্টরকে আমি যদি এন ক্যাপ বলি, দ্যাট উইল বি এ বি ভেক্টর ডিভাইডেড বাই তার মান। কোনো একটা ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে যা হয় সেটাই ওই অভিমুখে একক ভেক্টর। তাই এ বি ভেক্টরকে অর্থাৎ 2i প্লাস জে মাইনাস কে ডিভাইডেড বাই √6, এটাই হচ্ছে গিয়ে এ বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। এবার আসি ভেক্টরের গুণের প্রসঙ্গে। দুটো ভেক্টরের গুণফল স্কেলার বা ভেক্টর রাশি হতে পারে। যখন দুটো ভেক্টরের গুণফল স্কেলার রাশি হয় তাদের এভাবে লেখা হয় এ ডট বি, এটাকে ডট গুণফল বা স্কেলার গুণফল বলে। যদি আমরা কোনো একটা এ ভেক্টরকে এ এক্স ইন্টু আই ক্যাপ প্লাস এ ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস এ জেড ইন্টু কে ক্যাপ এভাবে ধরে নিই, বি ভেক্টরকে ধরে নিই বি এক্স ইন্টু আই ক্যাপ প্লাস বি ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস বি জেড ইন্টু কে ক্যাপ, এই হিসেবে এ ডট বি সমান হয় এ এর মান অর্থাৎ মড এ মড বি ইন্টু কস থিটা, এই হিসেবে। তাই এখানে এর মান এবং কস থিটা এর কোনো অভিমুখ নেই, তাই এ ডট বি একটি স্কেলার রাশি। এই সমীকরণ থেকে আমরা ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করে নিতে পারি। কস থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড বাই মড এ ইন্টু মড বি। এই সমীকরণ অনুযায়ী দেখো দুটো একক ভেক্টরের ডট গুণফল যখন বের করবো, আই ডট আই ইকুয়ালস টু আই এর মান 1, এই আই ক্যাপের মানও 1, একক ভেক্টর তাই, এবং ওদের মধ্যেকার কোণ 0 ডিগ্রি,
কস 0 ডিগ্রি, সেটাও 1, তাই আই ডট আই ইকুয়ালস টু 1। একই রকমভাবে জে ডট জে বা কে ডট কে ইকুয়ালস টু 1 হয়। আবার আই ডট জে যখন বের করব, আই এর মান 1, জে ক্যাপ এর মানও 1, এবং আই আর জে অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই বরাবর একক ভেক্টর, এদের মধ্যেকার কোণ 90 ডিগ্রি, তাই সেটা হবে কি কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি ইকুয়ালস টু 0, তাই আই ডট জে ইকুয়ালস টু 0, জে ডট কে ইকুয়ালস টু 0 বা আই ডট কে ইকুয়ালস টু 0 হয়, কারণ এই একক ভেক্টরগুলো পরস্পর লম্ব। একই রকমভাবে যে কোনো দুটো ভেক্টর এদের ডট গুণফল যদি 0 হয়, এ ডট বি ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, অর দ্য ভেক্টরস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। দুটো ভেক্টর পরস্পরের উপর লম্ব। এই দুটো ভেক্টর পরস্পরের উপর লম্ব হওয়ার কন্ডিশন এটা হলেই আমরা বলবো যে দুটো ভেক্টর পরস্পরের উপরে লম্ব হবে। কোনো দুটো ভেক্টরের ডট গুণফলের মান কি হতে পারে সেটা আমরা দেখে নিই। এইভাবে আমরা বের করতে পারি। তাহলে এ ডট বি এটা সমান হবে এটা ডট এটা। এবার প্রত্যেকটার সঙ্গে ডট গুণফল হবে, আই ডট আই 1 অর্থাৎ হবে এ এক্স বি এক্স, আই ডট জে 0, আই ডট কে 0। আবার এ ওয়াই দিয়ে যখন হচ্ছে জে ক্যাপ ডট আই ক্যাপ 0, জে ক্যাপ ডট জে ক্যাপ 1 অর্থাৎ এ ওয়াই বি ওয়াই, জে ক্যাপ ডট কে ক্যাপ 0। আবার কে ক্যাপ দিয়ে যখন হচ্ছে কে ডট আই 0, কে ডট জে 0, কে ডট কেটা 1 হচ্ছে এ জেড বি জেড। এ ডট বি দুটো ভেক্টরের ডট গুণফল করলে সেটা এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড হয়। তাহলে আমরা যদি এখানে মান হিসেবে ধরে নিই, এ ভেক্টরের মান আছে ধরো আগেরটার মতো 3i প্লাস জে প্লাস 2k, আর বি ভেক্টরের মান ধরলাম 5i মাইনাস 2j মাইনাস k এটা। তাহলে এ ডট বি কত হবে? সেক্ষেত্রে এ ডট বি সমান হবে এ এক্স বি এক্স 3 আর 5 15, এ ওয়াই বি ওয়াই এখানে প্লাস 1 এখানে মাইনাস 2 এখানে প্লাস 2 মাইনাস 1 এ জেড বি জেড মাইনাস 2, দিস ইকুয়ালস টু 11। অর্থাৎ এ ডট বি সমান 11 একক। স্থানাঙ্কের সাহায্যে কোনো দুটো ভেক্টরকে দেওয়া থাকলে সেই দুটো ভেক্টরের ডট গুণফলের মান আমরা বের করে নিতে পারি। এ আর বি এই দুটো ভেক্টর দেওয়া আছে, বলা হচ্ছে যে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। যখনই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলা হবে তখন আমরা এই কন্ডিশনটা বসাবো, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, অর্থাৎ কস থিটা এর মান পাবো এ ডট বি ডিভাইডেড বাই মড এ মড বি, এটা লাগবে। আমরা তাই আগে এ ডট বি বের করবো যখনই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলা হয়। তাহলে এ ডট বি এখানে বের করি, আই ক্যাপ 1 এ এক্স বি এক্স 6 প্লাস 3 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 1 প্লাস 3 মাইনাস 3, দিস ইকুয়ালস টু 0। যখনই এ ডট বি সমান 0 হবে আমরা আর এই ক্যালকুলেশনে যাব না, বলবো যে অতএব এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব, এ ইজ পারপেন্ডিকুলার টু বি। যদি এটা নন জিরো হয়, কখনো যদি এটা নন জিরো কোয়ান্টিটি হয় তখনই আমরা ওই ফর্মুলাতে যাব। যেমন যদি এইরকমটা ধরে নিই এ 2i প্লাস 3j মাইনাস কে বি ইকুয়ালস টু আই মাইনাস জে প্লাস 3k, তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত আবার বের করব। এ ডট বি কত হচ্ছে, এ ডট বি সমান হবে 2 মাইনাস 3 মাইনাস 3, এখানে সেটা আসছে মাইনাস 4 ইউনিট থাকুক। এবার কস থিটা এ এর মান এবার বের করব, যেহেতু এটা নন জিরো তাহলে 90 ডিগ্রি নয়, এর মান কত হবে √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার। বি এর মান কত হবে √1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। দেখো এখানে কত আসছে 491 √14 ইউনিট, এটা 119 √11 ইউনিট। তাহলে কস থিটা দিস ইকুয়ালস টু
এ ডট বি ডিভাইডেড বাই মড এ মড বি। এটা এ ডট বি ইকুয়ালস টু ছিল -4 ডিভাইডেড বাই √14 ইন্টু √11। তাহলে থিটা সমান হবে কস ইনভার্স, এটা যা এলো তাই, এটা এই থিটাটা হচ্ছে কি ওই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। এভাবে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে প্রথমে আমরা এ ডট বি বের করব। যদি দেখা যায় যে এ ডট বিটা 0 হচ্ছে, তাহলে সরাসরি বলে দিতে পারবো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। যদি নন জিরো কোয়ান্টিটি হয় তখনই আমরা কেবলমাত্র এ এর মান বিয়ে করব এবং বি এর মান বের করব, বের করে এই সূত্র বসাবো, তাহলেই ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ পাওয়া যাবে। দুটো ভেক্টরের গুণফল যখন ভেক্টর রাশি হচ্ছে তখন সেই গুণ প্রক্রিয়াটাকে আমরা ভেক্টর ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট বলি। প্রকাশ করা হয় এভাবে, এ ক্রস বি, এটা একটা ভেক্টর রাশি হবে, তাই এর মান থাকবে এবং অভিমুখ থাকবে। মান এ বি সাইন থিটা, মড এ মড বি সাইন থিটা, এবং অভিমুখ এন ক্যাপ, এই দিয়ে প্রকাশ করা হয়। যেখানে এন ক্যাপ এ ভেক্টর এবং বি ভেক্টর এরা ডান পাকের স্ক্রু এর নিয়ম মেনে চলে, অর্থাৎ এ ক্রস বি, এ থেকে বি এর দিকে যেতে গেলে কোণ বরাবর এইভাবে যদি আমরা ঘোরাই, তাহলে এই ডান হাতের অন্য আঙুলগুলো যদি স্ক্রু এর অভিমুখ নির্দেশ করে, তাহলে এই বুড়ো আঙুল সেটা হচ্ছে গিয়ে ওই এন ক্যাপের অভিমুখ নির্দেশ করবে। অর্থাৎ ডান পাকে স্ক্রুকে ঘোরানো হলে সেই স্ক্রুটা যেদিকে এগিয়ে যাবে সেটাই এন ক্যাপের অভিমুখ। যেমন আমরা এইভাবে যদি ভাবি, একটা এদিকটাতে এ আর এদিকটাতে বি, তাহলে এ থেকে বি এইভাবে ঘোরানো হচ্ছে, এ থেকে বি, এ ক্রস বি, এটাই এন ক্যাপের অভিমুখ। বলা হয় এন ক্যাপ এ এবং বি ফর্মস রাইট হ্যান্ড কর্ক স্ক্রু রুল, রাইট হ্যান্ড কর্ক স্ক্রু রুল মেনে চলে। এ ক্রস বি ভেক্টর, এটার একটা মান আমরা পাই এবং এর অভিমুখও পাই। তাই আই ক্রস আই যখন বের করব, আই এর মান 1, এই আই এর মান 1, এবং এই থিটা এর মান হচ্ছে গিয়ে সাইন 0 ডিগ্রি, সাইন 0 মানে 0, তাই এটা 0। আই ক্রস আই এর মানটা 0। একই রকমভাবে জে ক্রস জে বা কে ক্রস কে, এদের মান 0 হয়। কিন্তু যদি আই ক্রস জে বলা হয়, আই ক্রস জে যদি বলি, তাহলে দেখো আই এর মান 1, জে ক্যাপের মান 1, সাইন থিটা আই ক্যাপ এক্স অক্ষ বরাবর কোণ, এবং এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এই দিক বরাবর আই ক্যাপ, এটা জে ক্যাপ, এবং এই দিক বরাবর কে ক্যাপ কে। তাহলে আই এবং জে এর মধ্যেকার কোণ 90 ডিগ্রি। আই থেকে জে এইভাবে যদি ঘোরানো হয়, তাহলে সেটার অভিমুখ ওপরের দিকে কে ক্যাপ বরাবর, এই এন ক্যাপের মান এখানে কে ক্যাপ। তাহলে আই ক্রস জে ইকুয়ালস টু কে। আমরা মনে রাখবো জে ক্রস কে ইকুয়ালস টু আই। যদি আমরা জে ক্রস আই করতাম, জে ক্রস আই, অর্থাৎ যদি জে থেকে আই এর দিকে ঘোরানো হতো এইভাবে, তখন সেটা নেমে যেত নিচের দিকে, তাই জে ক্রস আই সেটা হতো মাইনাস কে ক্যাপ। তাই দুটো ভেক্টরের ক্রস গুণফলের অর্ডার যদি আমরা পাল্টে দিই, ভেক্টর প্রোডাক্টের ডিরেকশন পাল্টে যাবে। ক্রস গুণফলের, একক ভেক্টরের ক্রস গুণফলগুলোকে মনে রাখার একটা বিশেষ ছবি আছে, আমরা সেভাবে মনে রাখতে পারি এভাবে, আই জে আর কে। আই ক্রস জে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আই ক্রস জে ইকুয়ালস টু কে, জে ক্রস কে ইকুয়ালস টু আই, কে ক্রস আই ইকুয়ালস টু জে। যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তখন সেটা পজিটিভ, যখন উল্টো দিকে হবে অর্থাৎ জে ক্রস আই ইকুয়ালস টু মাইনাস কে, আই ক্রস কে ইকুয়ালস টু মাইনাস জে, কে ক্রস জে ইকুয়ালস টু মাইনাস আই। এটা মনে রাখলেই তুলনামূলকভাবে ওদের ক্রস গুণফল বের করাটা সহজ হবে। দুটো ভেক্টরের ক্রস গুণফল, এ ভেক্টর ধরে নেওয়া হয়েছে a1i a2j a3k, এবং বি ভেক্টরকে ধরে নেওয়া হয়েছে b1i b2j প্লাস b3k, এদের ক্রস গুণফল করা হবে। আমরা এইভাবে লিখব। এবার পরপর করতে পারি, আই ক্রস আই 0, আই ক্রস জে হলে কে, আই ক্রস কে হলে মাইনাস জে, এভাবে বসিয়ে লিখতে পারি। ওটাকে গুণফলটাকে সহজে প্রকাশ করার জন্যে এভাবে একটা ডিটারমিন্যান্ট ফর্মে সাজানো যায়। আই জে কে একক ভেক্টর,
এ ভেক্টর যেটা প্রথমে ছিল তার সহগগুলো কী কী ছিল, A1 A2 এবং A3, যদি এখানে মাইনাস থাকে মাইনাস বসাতে হবে। তেমনি বি ভেক্টরের সহগগুলো কত ছিল, B1, জে ক্যাপের সহগ B2, কে ক্যাপের সহগ ছিল B3। এবার ওর গুণফলটাকে এইভাবে লেখা যাবে আই ক্যাপ, তখন আমরা এই কলাম এবং এই রোটাকে বাদ দিয়ে দিলাম, এই রো এবং এই কলামটা বাদ দিলাম। ওপর থেকে নিচে দেখো A2 B3 মাইনাস, যখনই এদিকে আসবে তখন একটা নেগেটিভ সাইন বসবে, মাইনাস B2 A3, B2 A3কে আমরা A3 B2 এইভাবে লিখেছি, হলো। এবার যখন জে ক্যাপ দিয়ে হিসেব করা হবে তখন একটা নেগেটিভ সাইন আছে, এই যে মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ যখন হবে এই কলাম এবং এই রো বাদ গেল, বেশ। তাহলে কোথা থেকে শুরু হচ্ছে, এই কলাম এই রো বাদ গেছে, সবসময় বাম দিকের টপ কর্নার থেকে শুরু হয়। তাহলে A1 B3 পাশে এলো, মাইনাস A3 B1 বা B1 A3, এভাবে দেখো জে ক্যাপ A1 B3 মাইনাস B1 A3, এটা। আবার কে ক্যাপের সময় প্লাস, প্লাস কে ক্যাপ, এই কলামটা এই রোটা বাদ দিলাম, তাহলে A1 A2 B1 B2 ছিল, তাহলে A1 B2, দেখো A1 B2 মাইনাস B1 A2 A2 B1। এইভাবে আমরা দুটো ভেক্টরের ক্রস গুণফল খুব সহজে বের করতে পারি। এইভাবে দুটো ভেক্টর আমরা নিয়েছি, A ইকুয়ালস টু 2i মাইনাস জে প্লাস 3k, B ইকুয়ালস টু i প্লাস জে প্লাস 2k। আমরা বের করতে চাইছি A ক্রস B। কীভাবে লিখব, ডিটারমিন্যান্ট আকারে লিখব, i জে কে দিলাম, আই ক্যাপের সহগ কী ছিল 2 মাইনাস 1 3, এখানে 1, এইভাবে মান লিখতে চাইছি, আই ক্যাপ ইন্টু এই কলাম আর এই রো বাদ দিলাম, তাহলে মাইনাস 1 ইন্টু 2, মাইনাস 1 ইন্টু 2 ইকুয়ালস টু মাইনাস 2, পাশে এলো মাইনাস 1 ইন্টু 3 3 হয়ে গেল। আবার জে ক্যাপের আগে একটা মাইনাস জে ক্যাপ আসে, মাইনাস জে ক্যাপ, এখন বাদ দেবো এই কলাম এই রো, তাহলে পড়ে থাকলো কি, এটা ওপর থেকে শুরু হবে 2 ইন্টু 2, তাহলে 4, পাশে এলো মাইনাস 1 ইন্টু 3, এটা আবার বাদ দিলাম। এবার কি কে ক্যাপ প্লাস কে ক্যাপ, এই কলাম বাদ যাবে, ওপরের কর্নার থেকে 2 ইন্টু 1 2, পাশে এলাম অর্থাৎ মাইনাস 1 ইন্টু মাইনাস 1, তাহলে 1 ইন্টু মাইনাস 1 এর জন্য মাইনাস 1, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস 2 প্লাস 1, তাহলে দেখো এটাকে সরল করি, মাইনাস 5i মাইনাস জে প্লাস 3k। এবার যদি বলে এ ক্রস বি ভেক্টরের মানটা কত, এ ক্রস বি ভেক্টরের মান হচ্ছে কি রুট ওভার মাইনাস 5 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 25 9 34 1 35 রুট ওভার 35 ইউনিট। এখানে একটা মজার ব্যাপার আছে, দেখো তাহলে এ ক্রস বি, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে গিয়ে এ বি সাইন থিটা এবং এন ক্যাপ। এই এ বি সাইন থিটাটা আসলে কি না, ওইটাই এ ক্রস বি ভেক্টরের মান ইন্টু এন ক্যাপ। তাহলে এন ক্যাপটা কোন, এন ক্যাপটা হচ্ছে কি এ ক্রস বি ডিভাইডেড বাই মড এ ক্রস বি। তাহলে এখানে আমরা এ ক্রস বি ভেক্টরটা বের করেছি, আবার তার মডও বের করেছি। তাহলে যদি জানতে চাওয়া হয় যে এ ক্রস বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটা কত হবে, এন ক্যাপ আমাদের বের করতে হবে, সেটা তখন হবে এটা এইভাবে যদি করি, মাইনাস 5i মাইনাস জে প্লাস 3k ডিভাইডেড বাই রুট ওভার 35। এটা একটা বিষয় দেখার, ধরলাম আমি এ ভেক্টরটা এরকম আছে, বি ভেক্টরটা এরকম আছে, তাহলে এ ক্রস বি, এ ক্রস বি একটা ডান পাকে স্ক্রু এইভাবে ঘোরাচ্ছে, সেটা এগিয়ে আসবে এইদিকে, এ থেকে বি এর দিকে যেতে, তো এন ক্যাপের অভিমুখ হচ্ছে এরকমভাবে উঠে আসছে, অর্থাৎ এন ক্যাপ এ ভেক্টর এবং বি ভেক্টর
উভয়ের সঙ্গে লম্ব। এইভাবে জানতে চাওয়া হতে পারে এ এবং বি দুটো ভেক্টর দেওয়া আছে, উভয়ের সঙ্গে লম্ব একটা ভেক্টর নির্ণয় করো। তাহলে এই এ ক্রস বি ভেক্টরটা এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে আছে তার উপরে লম্ব, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সঙ্গেই লম্ব। যদি এটা জানতে চাওয়া হয় যে এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব একক ভেক্টর নির্ণয় করো, তখন আমরা আগে এ ক্রস বি ভেক্টরটা বের করব, তাকে তার মান দিয়ে ভাগ করে দেবো, এন ক্যাপ পাবো। সেটাই হবে এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব একক ভেক্টর। এবার এখানে আরেকটা বিষয় দেখে নিই, যদি এখানে থিটাটা 0 ডিগ্রি হয় বা 180 ডিগ্রি হয়, তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু 0। তাহলে দুটো ভেক্টরের ক্রস গুণফলের মান যদি 0 হয়, তাহলে ওই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল বলা যাবে। সেক্ষেত্রে এই আই এর সহগ, জে এর সহগ, আই এর সহগ, জে এর সহগ এবং কে এর সহগ প্রত্যেকে আলাদা আলাদাভাবে 0 হবে। 0 হলে তখনই আমরা বলতে পারবো যে এ ক্রস বি ইকুয়ালস টু 0। যদি এ ক্রস বি 0 হয়, তাহলে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। আর যদি এ ডট বিটা 0 হয়, তাহলে দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে। এই সংক্রান্ত গাণিতিক উদাহরণগুলো আমরা পরের দিন দেখব।